রাজনৈতিক পরিক্রমা, পলিটিক্যাল হিস্টোরি অব বাংলাদেশ, বঙ্গবন্ধুর শাসনামল, প্রবাসী সরকারের স্বদেশ প্রত্যাবর্তন। 1971 সালের 22 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ সরকার ভারত থেকে বাংলাদেশে আসে এবং শাসন ক্ষমতা গ্রহণ করে। বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তন। 71-এর 25 মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধুকে ধানমন্ডির 32 নম্বর বাসভবন থেকে গ্রেফতার করে ঢাকা সেনানিবাস নিয়ে যাওয়া হয়। 3 দিন পর তাকে বন্দি অবস্থায় করাচির মিয়ানওয়ালী কারাগারে নিয়ে যাওয়া হয়। 7 সেপ্টেম্বর পাকিস্তানের ফয়সালাবাদ অর্থাৎ লায়ালপুর জেলে বঙ্গবন্ধুর গোপন বিচার করে তাকে দেশদ্রোহী ঘোষণা করে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন। 1972 সালের 8 জানুয়ারি তিনি পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এজন্য 10 জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়। স্বদেশ প্রত্যাবর্তনকালে বঙ্গবন্ধু ব্রিটেন ও ভারত সফর করেন। অস্থায়ী সংবিধান প্রবর্তন। 1952 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। অস্থায়ী সংবিধান আদেশের বিভিন্ন দিক হল: দেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকবে, প্রধানমন্ত্রী হবেন এর প্রধান, রাষ্ট্রপতি হবেন নামমাত্র রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠিত হবে। 12 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু রাষ্ট্রপতির পদত্যাগ করে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। বঙ্গবন্ধুর নির্দেশে তাজউদ্দীন আহমেদ প্রধানমন্ত্রীর পদত্যাগ করে অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তাজউদ্দীন আহমেদ 1974 সালের 26 অক্টোবর পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গণপরিষদ। 1972 সালের 23 মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশ গণপরিষদ আদেশ নামে একটি আদেশ জারি করেন। এই আদেশ বলে 1970 সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচিত সদস্যগণ গণপরিষদের সদস্য বলে পরিগণিত হন। গণপরিষদের সদস্য ছিল 403 জন। গণপরিষদের প্রথম অধিবেশনে বসে 10 এপ্রিল 1972 সালে। সংবিধান প্রণয়ন করাই ছিল গণপরিষদের মূল লক্ষ্য। গণপরিষদের প্রথম পরিষদের নেতা শেখ মুজিবুর রহমান, প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। নতুন সংবিধান প্রণয়ন ও কার্যকর করা। গণপরিষদে 34 জন সদস্য নিয়ে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে বাংলাদেশের সংবিধানের জনক বা রূপকার বা স্থপতি বলা হয়। কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন ন্যাপ অর্থাৎ মোজাফফর এর সুরঞ্জিত সেনগুপ্ত। 1972 সালের 12 অক্টোবর গণপরিষদের তৃতীয় অধিবেশন ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উপস্থাপন করেন। 4 নভেম্বর 1972 উক্ত সংবিধান গণপরিষদে গৃহীত হয়। 4 নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালিত হয়। 16 ডিসেম্বর 1972 বাংলাদেশের সংবিধান কার্যকর বা প্রবর্তিত হয়। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান ছিল 93 পাতার। হস্তলিখিত সংবিধানটির লিপিকার ছিলেন শিল্পী আব্দুর রউফ, অঙ্গসজ্জায় হাসিম খান এবং সার্বিক তত্ত্বাবধানে শিল্পাচার্য জয়নুল আবেদিন। গণপরিষদের সদস্যরা হস্তলিখিত মূল সংবিধানের বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন 14 ডিসেম্বর 1972। সংবিধানের রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি লিপিবদ্ধ করা হয়। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূল স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। মানুষের 5টি মৌলিক প্রয়োজন যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি মেটানোর দায়িত্ব রাষ্ট্রের উপর অর্পিত হয়। প্রথম জাতীয় সংসদ 7 এপ্রিল 1973 থেকে 6 নভেম্বর 1975। জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রণীত হয় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972।
1973 সালের 7 মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বহুদলীয় সংসদীয় পদ্ধতির সরকারের প্রবর্তন ঘটে। উক্ত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু হলেন স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের মেয়াদকাল ছিল 2 বছর 7 মাস। প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা ছিল 15টি। প্রথম জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা শেখ মুজিবুর রহমান। প্রথম স্পিকার মুহাম্মদুল্লাহ, ডেপুটি স্পিকার মোহাম্মদ বায়তুল্লাহ। সংবিধান প্রথম সংশোধন আইন 1973 গৃহীত হয় 1973 সালের 15 জুলাই। এই সংশোধনীর দ্বারা সংবিধানের 47 নং অনুচ্ছেদে একটি অতিরিক্ত দফা সংযুক্ত করা হয়, যা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধ এর দায়ে যে কোনো ব্যক্তির বিচার ও শাস্তি অনুমোদন করে। সংবিধান দ্বিতীয় সংশোধন আইন 1973 গৃহীত হয় 1973 সালের 22 সেপ্টেম্বর। এই সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থাকালীন সময়ে নাগরিকদের কতিপয় মৌলিক অধিকার স্থগিত করা হয়। সংবিধান তৃতীয় সংশোধন আইন 1974 গৃহীত হয় 1974 সালের 23 নভেম্বর। এর দ্বারা স্থল সীমান্ত চুক্তি 1974 কার্যকর করার লক্ষ্যে সংবিধানে পরিবর্তন আনা হয়। সংবিধান চতুর্থ সংশোধন আইন 1975 গৃহীত হয় 1975 সালের 25 জানুয়ারি। এই সংশোধনীর দ্বারা সংসদীয় ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার স্থলে আনা হয় একদলীয় ব্যবস্থা। দেশের সব কয়েকটি রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটিয়ে একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে বাকশাল অর্থাৎ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করা হয়। 25 জানুয়ারি 1975 দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রবর্তিত নতুন ব্যবস্থাকে বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব বলে অভিহিত করেন। সেনা শাসন আমল 15 আগস্টের নির্মম হত্যাকাণ্ড 1975 সালের 15 আগস্ট ভোরে সামরিক বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যের হাতে বঙ্গবন্ধু নিহত হন। জন্মস্থান টুঙ্গিপাড়ায় তাকে সমাহিত করা হয়। 15 আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি পদে আসীন হন। ক্ষমতা গ্রহণের 5 দিন পর তিনি সামরিক শাসন জারি করেন। উল্লেখ্য, সামরিক শাসন জারি হলে জনগণের সার্বভৌমত্ব উজ্জ্বল থাকে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন KM শফিউল্লাহ। 24 আগস্ট খন্দকার মোশতাক জেনারেল KM শফিউল্লাহকে সরিয়ে জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর চিফ অব স্টাফ নিযুক্ত করেন। 1975 সালের 26 সেপ্টেম্বর মোশতাক আহমেদ ইনডেমনিটি অর্থাৎ দায়মুক্তি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ রুদ্ধ করেন। জেলখানায় পৈশাচিক হত্যাকাণ্ড 3 নভেম্বর 1975 সালের 3 নভেম্বর গভীর রাতে বঙ্গবন্ধুর খুনিচক্র ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে প্রবেশ করে সেখানে বন্দী অবস্থায় থাকা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, AHM কামরুজ্জামান এবং ক্যাপ্টেন M মনসুর আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এমতাবস্থায় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে এক সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। খন্দকার মোশতাকের পতন ঘটে এবং জেনারেল জিয়াউর রহমান গৃহবন্দী হন। জিয়াউর রহমানের শাসনামল 7 নভেম্বর 1975। অনেকে বলেন দিনটি জাতীয় বিপ্লব ও সংহতির দিন, অনেকে বলেন সেনা হত্যার দিন, আবার অনেকে বলেন সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবস। 1975 সালের 7 নভেম্বর বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান ঘটে এবং জেনারেল জিয়াউর রহমান মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। কর্নেল তাহেরের প্রহসনের ফাঁসি। কর্নেল আবু তাহের বীর উত্তম জাতীয় সমাজতান্ত্রিক দল এর নেতা ছিলেন।
জিয়াউর রহমানের শাসনামলে এক হত্যা মামলায় সামরিক আদালতে তার মৃত্যুদণ্ড হয়। 1976 সালের 21 জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। নির্বাচন ও দল গঠন। 1976 সালের 30 নভেম্বর জেনারেল জিয়াউর রহমান নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে এবং 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন। 1977 সালের 30 মে তিনি ক্ষমতা বৈধকরণের লক্ষ্যে হ্যাঁ/না গণভোটের আয়োজন করেন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম গণভোট। এরপর তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল গঠন করেন। 1978 সালের 3 জুন দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল জনগণের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত প্রথম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচন উপলক্ষে দুটি জোট গঠিত হয়। একটির নেতৃত্বে ছিল জিয়াউর রহমান প্রতিষ্ঠিত জাগদল এর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী ফ্রন্ট। অপরটি হল আওয়ামী লীগের নেতৃত্বে গণতান্ত্রিক ঐক্যজোট। জিয়াউর রহমান ছিলেন জাতীয়বাদী ফ্রন্টের প্রার্থী। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী ছিলেন গণতান্ত্রিক ঐক্যজোটের প্রার্থী। নির্বাচনে জিয়াউর রহমান বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) গঠন করেন এবং ইতঃপূর্বে গঠিত যুগদল বিলুপ্ত ঘোষণা করেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি এবং বাংলাদেশী জাতীয়তাবাদ ধারণার প্রবক্তা। স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন শুরু করেন। গণভোট অর্থাৎ রেফারেন্ডাম। 1978 সালে জিয়াউর রহমান সংবিধানে 142 ক অনুচ্ছেদ সংযোজন করে সংবিধানের কতিপয় মৌলিক ধারা সংশোধনের জন্য গণভোটের বিধান রেখেছিলেন। স্বাধীনতার পর এ যাবত 3 বার গণভোটের আয়োজন করা হয়েছে। এগুলো হলো 1977 সালের 30 মে, 1985 সালের 21 মার্চ এবং 1991 সালের 15 সেপ্টেম্বর। কিন্তু সুপ্রিম কোর্টের রায় 5ম সংশোধনী বাতিল হয়ে যাওয়ার ফলে এ বিধানটিও বাতিল হয়ে গেছে। দ্বিতীয় জাতীয় সংসদ 2 এপ্রিল 1979 থেকে 24 মার্চ 1982 সাল। 1979 সালে 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 207টি আসন পেয়ে বিএনপি জয়লাভ করে। 1979 সালের 6 এপ্রিল অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সামরিক শাসন প্রত্যাহার করা হয়। সংবিধান 5ম সংশোধন আইন 1979 জাতীয় সংসদে অনুমোদিত হয় 1979 সালের 6 এপ্রিল। এ আইন দ্বারা সংবিধানের 4র্থ তফসিল সংশোধন করা হয়। 1975 সালের 15 আগস্ট থেকে 1979 সালের 9 এপ্রিল উভয় দিনসহ পর্যন্ত যে সকল সামরিক বিধি, সংবিধান, সংসদসহ বিভিন্ন অন্য অধ্যাদেশ জারি করা হয় সেগুলো সংবিধানের 5ম সংশোধনী হিসেবে পাশ করা হয়। এই সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তিত হয় এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত হয়। এ সংশোধনীকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হন। ঢাকার শেরেবাংলা নগরে তাকে সমাহিত করা হয়। 6 সেপ্টেম্বর 1993 প্রাক্তন এই রাষ্ট্রপতির স্মৃতি রক্ষার্থে চট্টগ্রামের সাবেক সার্কিট হাউসে জিয়া স্মৃতি জাদুঘর এর উদ্বোধন করা হয়। হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামল। জিয়াউর রহমান নিহত হওয়ার পর সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময়ে সেনাবাহিনীর চিফ অব স্টাফ ছিলেন জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। 1981 সালের 15 নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচনে বিচারপতি আব্দুস সাত্তার জয়লাভ করেন। 1982 সালের 24 মার্চ সামরিক বাহিনীর জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে সাত্তার সরকারকে অপসারণ করে ক্ষমতা দখল করে। 1983 সালের 11 ডিসেম্বর জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি পদে আসীন হন।
1985 সালের 21 মার্চ এরশাদ নিজের সমর্থন যাচাইয়ের জন্য গণভোট তথা হ্যাঁ-না ভোটের আয়োজন করেন। জাতীয় সংসদ তৃতীয় জাতীয় সংসদ 10 জুলাই 1986 থেকে 6 ডিসেম্বর 1987। 1986 সালের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি 153টি আসন পেয়ে জয়লাভ করে। আওয়ামী লীগ এককভাবে 76টি আসন লাভ করে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। বিএনপির নেতৃত্বাধীন 7 দলীয় জোট নির্বাচন বর্জন করে। নির্বাচনের পর আওয়ামী লীগ সহ অন্যান্য দল এরশাদের বিরুদ্ধে মিডিয়া কুর মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উত্থাপন করে। 1986 সালের 15 অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করে। প্রহসনমূলক এ নির্বাচনে জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। সংবিধান সপ্তম সংশোধন আইন 1986 জাতীয় সংসদে অনুমোদিত হয় 1986 সালের 11 নভেম্বর। এই আইন দ্বারা সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয়। 1982 সালের 24 মার্চ থেকে 1986 সালের 11 নভেম্বর পর্যন্ত যে সকল সামরিক বিধি, সংবিধান সংশোধন সহ বিভিন্ন অধ্যাদেশ জারি করা হয় সেগুলো সংবিধানের সপ্তম সংশোধনী হিসেবে পাশ করা হয়। 1986 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে এরশাদের পদত্যাগ এবং একটি অর্থবহ নির্বাচনের দাবিতে বিরোধী দল দুর্বার গণ আন্দোলন শুরু করে। 1987 সালে সংসদ থেকে একযোগে বিরোধী দল পদত্যাগ করলে 6 ডিসেম্বরে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ। সুপ্রিম কোর্ট রায় সময়কাল। হাইকোর্ট বিভাগ অবৈধ 26 আগস্ট 2010 খ্রিস্টাব্দ। আপিল বিভাগ অবৈধ 16 মে 2010 খ্রিস্টাব্দ। চতুর্থ জাতীয় সংসদ 15 এপ্রিল 1988 থেকে 6 ডিসেম্বর 1990। 1988 সালের 3 মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয়। আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের প্রধান দলগুলো নির্বাচন বর্জন করে। ভোটারবিহীন এই নির্বাচনে জাতীয় পার্টি 251টি আসন পেয়ে বিজয়ী হয়। চতুর্থ জাতীয় সংসদে মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন ছিল না। সংবিধান অষ্টম সংশোধন আইন 1988 জাতীয় সংসদে গৃহীত হয় 1988 সালের 7 জুন। এই সংশোধনী আইন বলে ইসলাম রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষিত হয়। সংবিধানের 5 অনুচ্ছেদে ডাক্কা শব্দটি পরিবর্তন করে ঢাকা এবং বেঙ্গলি শব্দটি পরিবর্তন করে বাংলা করা হয়। ঢাকার বাহিরে হাইকোর্টের 6টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মধ্য দিয়ে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়। সংবিধান নবম সংশোধন আইন 1989 জাতীয় সংসদে অনুমোদিত হয় 1989 সালের 10 জুলাই। এই সংশোধনী দ্বারা রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির দায়িত্ব পালন পরপর 2 মেয়াদের মধ্যে সীমাবদ্ধ করা হয়। প্রতি মেয়াদকাল 5 বছর। 1990 এর গণ অভ্যুত্থান 1987 সালে 10 নভেম্বর তৎকালীন স্বৈরাচারী রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় একটি মিছিলে যুবলীগ কর্মী নূর হোসেন অংশ নেন এবং প্রতিবাদ হিসেবে বুকে পিঠে লিখে নেন, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। মিছিলটি ঢাকা জিপিও এর সামনে 0 পয়েন্টের কাছাকাছি আসলে স্বৈরশাসকের মদতপুষ্ট পুলিশ বাহিনীর গুলিতে নূর হোসেন সহ 3 জন আন্দোলনকারী নিহত হন। এতে আন্দোলনকারী জনগণ ক্ষুব্ধ হয়। প্রতি বছর 10 নভেম্বর নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়। নূর হোসেন যে স্থানে পুলিশের গুলিতে নিহত হন, পরবর্তীকালে তার নামানুসারে সেই 0 পয়েন্টের নামকরণ করা হয় নূর হোসেন স্কয়ার। 1990 সালের 27 নভেম্বর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নেতা
ডাক্তার শামসুল আলম মিলন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলে এরশাদ বিরোধী আন্দোলন চরম রূপ নেয়। এর ধারাবাহিকতায় 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরাচারের পতন হয়। এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হন। বিচারপতি শাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। গণতন্ত্রের পুনঃযাত্রা। পঞ্চম জাতীয় সংসদ 5 এপ্রিল 1991 থেকে 24 নভেম্বর 1995 পর্যন্ত। 1991 সালের 27 ফেব্রুয়ারি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি 140টি আসন লাভ করে। সরকার গঠনের জন্য 151 জনের সমর্থন প্রয়োজন হয়। এ অবস্থায় বিএনপি জামায়াতে ইসলামের সমর্থন নিয়ে সরকার গঠন করে এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সংবিধান দ্বাদশ সংশোধন আইন 1991 আইন পাশ হয় 1991 সালের 6 আগস্ট। এই সংশোধনীর দ্বারা বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃ প্রবর্তন ঘটে। উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়। দ্বাদশ সংশোধনীকে চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী বলা হয়। দ্বাদশ সংশোধনীকে আইনত রূপ দেওয়ার জন্য গণভোট অনুষ্ঠানের বাধ্যবাধকতা ছিল। এজন্য 1991 সালের 15 সেপ্টেম্বর গণভোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ 19 মার্চ 1996 থেকে 30 মার্চ 1996। বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত বেশ কয়েকটি উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আদৌ সম্ভব নয় বলে রাজনৈতিক মহলে এ ধারণা বদ্ধমূল হয়। ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দল ঐক্যবদ্ধ হয়। বিএনপি তা অগ্রাহ্য করে 1996 সালের 15 ফেব্রুয়ারি এককভাবে দলবিহীন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন করে। সংবিধান ত্রয়োদশ সংশোধন আইন 1996 জাতীয় সংসদে পাশ হয় 1996 সালের 26 মার্চ। এর দ্বারা একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান করা হয়। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ। সুপ্রিম কোর্ট সময়কাল। সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ সময়কাল বৈধ 4 আগস্ট 2004 খ্রিস্টাব্দ। আপিল বিভাগ সময়কাল অবৈধ 10 মে 2011 খ্রিস্টাব্দ। তত্ত্বাবধায়ক সরকার গঠনের আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের পর 1996 সালের 30 মার্চ ব্যাপক বিরোধী আন্দোলনের মুখে বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষিত হয়। ষষ্ঠ জাতীয় সংসদ কার্যকর ছিল মাত্র 12 দিন। সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর অধীনে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় এবং সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। সপ্তম জাতীয় সংসদ 14 জুলাই 1996 থেকে 13 জুলাই 2001। বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 12 জুন 1996 সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসন লাভ করে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকার গঠনের সহায়তা করে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সপ্তম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করা হয়। সংসদের অধিবেশন চলাকালে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সংসদ সদস্যগণ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন এবং তিনি তার জবাব দেন। ইনডেমনিটি অধ্যাদেশ রহিতকরণ বিল 1996 জাতীয় সংসদে পাশ হয় 1996 সালের 12 নভেম্বর। 14 নভেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয় এবং বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরুর আইনি বাধা অপসারিত হয়। মেয়াদ শেষে আওয়ামী লীগ বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। বঙ্গবন্ধু হত্যার বিচার 1996 সালে 2 অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধু হত্যা মামলার এজাহার দায়ের করেন আ.ফ.ম. মহিতুল ইসলাম। 12 মার্চ 1997 বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারকার্য শুরু হয়। 1998 সালের 8 নভেম্বর
ঢাকা জেলা দায়রা জজ কাজী গোলাম রাসুল 20 জুন আসামির 15 জনকে মৃত্যুদণ্ড দেন। অতঃপর এ মামলার আপিল শুনানি হয় হাইকোর্টে যাতে মামলার দ্বিধা বিভক্ত রায় দেওয়া হয়। এ দ্বিধা বিভক্ত রায় তৃতীয় বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের বেঞ্চে গেলে তিনি 30 এপ্রিল 2001 তার রায়ে 12 জন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে 3 জনকে খালাস দেন। এরপর মামলার চূড়ান্ত নিষ্পত্তির শুনানির জন্য আপিল বিভাগের 5 জন বিচারপতিকে নিয়ে একটি বেঞ্চ গঠন করা হয়। এই বেঞ্চ 19 নভেম্বর 2009 বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। রায়ে 12 জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। অষ্টম জাতীয় সংসদ 28 অক্টোবর 2001 থেকে 27 অক্টোবর 2006। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট 2016টি আসন লাভ করে সরকার গঠন করে এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রফেসর এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু একটি বিতর্কিত ঘটনার জের ধরে 21 জুন 2002 তিনি পদত্যাগ করতে বাধ্য হন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের রাষ্ট্রপতি। সংবিধান চতুর্দশ সংশোধন আইন 2004 জাতীয় সংসদে পাশ হয় 2004 সালের 16 মে। এই সংশোধনীর দ্বারা সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স 65 বছরের স্থলে 67 বছর। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অবসর গ্রহণের বয়স নিয়োগ লাভের তারিখ হতে 5 বছর বা তার বয়স 65 বছর পূর্ণ হওয়া এর মধ্যে যা আগে ঘটে, এবং সরকারি কর্ম কমিশনের সদস্যদের অবসর গ্রহণের বয়স 62 বছরের স্থলে 65 বছর নির্ধারণ করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অফিসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি এবং সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার অফিস এবং বিদেশে কূটনৈতিক মিশনের প্রধানমন্ত্রীর ছবির প্রদর্শন বাধ্যতামূলক করা হয়। 111 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে সংকট তৈরি হয়। তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের গঠনবিধি উপেক্ষা করে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিজের উপর নেন। ফলে সংকট আরও ঘনীভূত হয়। বিরোধী দলের আন্দোলনের মুখে 2007 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান এবং দেশে জরুরি অবস্থা জারি করা হয়। ডক্টর ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার নীরব সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে, যা 111 নামে পরিচিত। এ সময় কার্যত সেনাবাহিনী দেশ পরিচালনা করতে থাকে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে অচলাবস্থা নিরসনে সরকার ও বিরোধী দল দুপক্ষই ছুটোছুটি শুরু করে বিদেশি কূটনৈতিকদের কাছে। তারাও সুযোগ পায় ঢুকে পড়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে। দুপক্ষের রাজনীতিতে দুতিয়ালি করার জন্য 2005 সালে টুয়েসডে গ্রুপ এবং 2007 সালে কফি গ্রুপ নামে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের আনুষ্ঠানিক একটি সংগঠন আত্মপ্রকাশ করে। তারা দেশের প্রধান দুই দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ করে ঠিক করে দিত রাজনীতিবিদদের করণীয় কী হবে। স্বাধীনতা দেশ হিসেবে এটি আমাদের জন্য গভীর লজ্জার। 2008 সালের 3 আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ 2008 এর আলোকে সত্য ও জবাবদিহিতা কমিশন, ট্রুথ কমিশন গঠিত হয়। এ কমিশনের প্রধান ছিলেন বিচারপতি হাবিবুর রহমান খান। 2009 সালের 2 জানুয়ারি কমিশনটি বিলুপ্ত হয়। নবম জাতীয় সংসদ 25 জানুয়ারি 2009 থেকে 24 জানুয়ারি 2014। নির্বাচন কমিশন ছবিযুক্ত নতুন ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন
অর্থাৎ অপারেশন নবযাত্রা শেষে 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট 262টি আসন পেয়ে সরকার গঠন করে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সংবিধান পঞ্চদশ সংশোধন আইন 2011 জাতীয় সংসদে পাশ হয় 2011 সালের 30 জুন 291 থেকে 1 ভোটে। এই সংশোধনীর দ্বারা 72-72 সংবিধানের মূলনীতি অর্থাৎ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল করা হয়। বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। দলীয় সরকারের অধীনে মেয়াদ শেষ হবার আগের 90 দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান সংযোজন করা হয়। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। সংবিধানের 7 অনুচ্ছেদের পরে 7 ক ও 7 খ অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর রুদ্ধ করা হয়। সংবিধানে 3টি অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিল সংযোজন করা হয়। রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত জরুরি অবস্থার মেয়াদকাল সর্বোচ্চ 4 মাস করা হয়। 18 ক অনুচ্ছেদ অর্থাৎ পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সন্নিবেশিত করা হয়। দশম জাতীয় সংসদ 29 জানুয়ারি 2014 থেকে জানুয়ারি 2019। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপি এবং তার শরিক জোটগুলো নির্বাচনকালে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কিন্তু সরকারি দল আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনের ঘোষণা দেয়। এমতাবস্থায় 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সহ অধিকাংশ দলই নির্বাচন বর্জন করে। নানামুখী সমঝোতা চেষ্টার পরেও বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো অংশগ্রহণমূলক একটি নির্বাচনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, ওয়াশিংটন ভিত্তিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এ নির্বাচনে কোনো পর্যবেক্ষণ পাঠায়নি। নির্বাচনে 300টি আসনের মধ্যে 153টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। ভিশন 2021 ছিল 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার আগে বাংলাদেশ আওয়ামী লীগের একটি নির্বাচনী ইশতেহার। এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল নির্ধারিত সময়ে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নতি করা, যেখানে চরম দারিদ্র্য সম্পূর্ণভাবে বিমোচিত হবে। সংবিধান ষোড়শ সংশোধন আইন 2014 জাতীয় সংসদে পাশ হয় 2014 সালের 17 সেপ্টেম্বর। এই সংশোধনীর দ্বারা বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদে অর্পণ করা হয়। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ। সময়কাল অবৈধ 5 মে 2016। সুপ্রিম কোর্ট আপিল বিভাগ অবৈধ। সময়কাল 3 জুলাই 2017। সংবিধান সপ্তদশ সংশোধন আইন 2018 জাতীয় সংসদে 298 থেকে 0 ভোটে পাশ হয়ে 2018 সালের 8 জুলাই। এই সংশোধনীর দ্বারা জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত 50টি মহিলা আসনের মেয়াদ আরও 25 বছর বাড়ানো হয়। একাদশ জাতীয় সংসদ 30 জানুয়ারি 2019 হতে বর্তমান। আওয়ামী লীগ সরকারের অধীনে 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 259টি আসনে জয় পায় আওয়ামী লীগ। বাংলাদেশের